বাংলার পাঠশালায় আমি শশাঙ্ক স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অষ্টম শ্রেণীর গাছের কথা প্রবন্ধটি পড়াব। প্রবন্ধটির রচনা করেছিলেন জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশচন্দ্র বসু। এই প্রবন্ধের মূল গ্রন্থের নাম অব্যক্ত। 1328 বঙ্গাব্দের আশ্বিন মাসের বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ইংরেজির সাল 1923 খ্রিস্টাব্দ। এই গ্রন্থ সম্পর্কে জগদীশচন্দ্র বসু বলেছিলেন, চতুর্দিক ব্যাপিয়া যে অব্যক্ত জীবন প্রসারিত, তাহার দুই একটি কাহিনী বর্ণিত হইল। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু যা লিখেছিলেন, যা বলেছিলেন, সেই শব্দই আমি তুলে ধরলাম। তখনকার কথা, তখনকার বানান বিধি। 2, এই অব্যক্ত প্রবন্ধের গাছের কথা, এই প্রবন্ধটা পড়তে হলে আমাদের মাথায় রাখতে হবে জীবজগতের মৌলিক সাদৃশ্য ও উদ্ভিদের মধ্যে প্রাণের লক্ষণের বিষয়টি এই প্রবন্ধে প্রকাশিত হয়েছে। 3, বীজ থেকে গাছের জন্মের উপযুক্ত পরিবেশ সম্পর্কে প্রাবন্ধিক আলোচনা করেছেন। 4, গাছেদের বিষয়ে প্রাবন্ধিকের নিজস্ব চিন্তার বিকাশ ঘটেছে। বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় একটা সময় যারা আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তারা প্রবন্ধ সাহিত্যে আলোকপাত করেছিলেন। জগদীশচন্দ্র বসু তাদেরই একজন। 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর জগদীশচন্দ্র বসুর জন্ম হয়। তোমাদের বইতে যদিও জন্মস্থান বিক্রমপুর লেখা আছে, কিন্তু আসলে জন্মস্থান হবে ময়মনসিংহ। ময়মনসিংহেই তার জন্ম হয়েছিল। এর ঠিক 2 বছর পর, 1858 সালের পরে 1861-তে যে বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, সে বছর আরো একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন বিজ্ঞানাচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই দুই বিজ্ঞানী বাংলা সাহিত্যেও তাদের অবদান রেখে গেছেন। প্রথম কথা হলো, স্যার এরা তো বিজ্ঞানী, তাহলে এরা কেন বাংলা সাহিত্যের ধারায় এদের লেখা লিখলেন? এরা বুঝেছিলেন যে সকল বিজ্ঞানের ধারায় যে সকল বিষয় আবিষ্কার হচ্ছে, সেগুলো সব ইংরেজি ভাষায় লেখা। আর
বাংলার জনসাধারণ বাঙালিরা সেই সময় ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তাদের দখল ছিল না। 2, দখল না থাকার কারণে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। জগদীশচন্দ্র বসু মনে করেছিলেন, ভেবেছিলেন যে নতুন ধারায় যদি বাঙালিকে বাংলা ভাষায় বিজ্ঞান সম্পর্কে সচেতন না করা যায় তাহলে উন্নতি সম্ভব নয়। বিজ্ঞানের আসল যে কারণ, বিজ্ঞানের যে বিষয়গুলো যেগুলো আবিষ্কার হচ্ছে সেগুলো যদি একদম পর্ণকুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত সবাই না বুঝতে পারেন তাহলে বিজ্ঞান আবিষ্কার করে লাভটা কি? সেই কারণেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। তোমাদের প্রবন্ধ লিখতে দেওয়া হয় মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, গুরুত্ব। এই বিজ্ঞান চর্চা এর প্রধান কারণ কুসংস্কার থেকে মুক্ত করা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, বিজ্ঞান চর্চা করতে হলে এমনি এমনি বিজ্ঞান চর্চা করা যায় না। প্রাবন্ধিক বিজ্ঞানের ভাষায় সরাসরি লিখবেন না। কেন লিখবেন না? কারণ ভারতবর্ষের তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু বিজ্ঞানের অনুকূল পরিবেশ ছিল না। 99% মানুষ ছিলেন অশিক্ষিত, নিরক্ষর। ফলে আগে থেকে বসে থাকা ধর্মীয় চেতনায় যদি বিজ্ঞানের কথা বলা হয় তাহলে বিজ্ঞান নিশ্চিতভাবে অন্ধ গলির মধ্যে হারিয়ে যাবে। তাহলে কি করতে হবে না, একটা সুন্দর পথ আবিষ্কার করলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা যদিও অনেক পরে এসেছেন, 1894-95 এই সময়, কিন্তু তারাও বিজ্ঞান চর্চা করেছিলেন বাংলা ভাষায়। তোমাদের একটা ছোট উদাহরণ দিই। যেমন ধরো, যদি সরাসরি বিজ্ঞানের কথা বলা হতো তাহলে আমরা বিজ্ঞান নিতাম না, তার একটা প্রমাণ বলছি। এরা করলেন কি, বিজ্ঞানটাকে ধর্মের মধ্য দিয়ে আলোচনা করলেন। ধর্মের মধ্য দিয়ে। কেন? কারণ আমরা কিন্তু তখনকার দিনে আমরা প্রত্যেকেই ছিলাম ধর্মীয়, আমাদের পূর্বপুরুষরা। একটা ছোট উদাহরণ বলি। ধরো তোমাকে বলা হলো যে তুমি তোমার বাবা বা মাকে বলবে প্রতিদিন অন্ততপক্ষে 500 করে আপেল খাওয়াতে। তুমি বাড়িতে গিয়ে যদি বলো যে বাবা প্রতিদিন স্যার বলেছেন 500 করে আপেল খাওয়াতে, এবার বুঝে নাও বর্তমানে আপেলের মূল্য, বাজার দর 200 টাকা কেজি। তার নিচে নেই, তার উপরে আছে হয়তো। এবার 200 টাকা কেজি যে আপেলের বাজার দর, প্রতিদিন যদি তোমাকে 500 করে খাওয়ায় তাহলে কত টাকা ইনকাম করতে হবে মাসে? হবে না। বাবা বলবে স্যারকে বলিস, আচ্ছা ছাত্রছাত্রীরা তো সন্তান তুল্য, স্যার আপনি খাইয়ে দিন, আপনি একটু করে খাওয়ালেই হবে। বুঝতে পেরেছিস? এবার ধর তোর পাড়াতে, তোমাদের পাড়াতে কোথাও কারো অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে,
এবার দেখা যাবে কোনো একটা ক্লাব পুজো করছে, সেই ক্লাব তোমার বাড়িতে এসছে চাঁদা নিতে, দেখা যাবে হয়তো 250 টাকা চাঁদা করেছে কম করে, তোমার বাবা দিলেন। 250 টাকা মানে কত? 250 টাকা মানে তোমার 1 কিলো আপেলের থেকেও বেশি, 1 কিলো 250 গ্রাম আপেল হবে। দিলেন। পুজোর দিন তিনি কি করবেন? তোমাকে দিয়ে হয়তো অনেক ফল মূল সব কিনে আনবেন, দেখা যাবে 500 বা 1000 টাকার, তোমাকে দিয়ে পাঠিয়ে দেবে, যাও পুজো মণ্ডপে ডালি দিয়ে এসো। তাহলে আগে 250, এখন 1000, তাহলে কত হলো? 1250 টাকা খরচ করে ফেললেন। এবার আমাদের পূর্বপুরুষরা কত চালাক ছিলেন এর ভাবো। তারা এ করেছিলেন যে এমনি বললে কিন্তু পুজো করবে না, ভয় দেখাও। কিসের ভয়? মঙ্গল, তুমি যদি পুজো না করো অভিশাপ দেবে। আর আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন, আমরা আমাদের মানুষেরা, আমাদের পূর্বপুরুষরা তারা ছিলেন খুব রোগা, অশক্ত, তাদেরকে ভিটামিন খাওয়াতে হবে, প্রোটিন দরকার, না হলে কাজ করবে কি করে? সেই কারণে কিন্তু পুজোর চাহিদা, পুজোকে নিয়ে আসা। 12 মাসে 13 পার্বণ, যে তুমি হয়তো মাসে একবারও ফল খেতে না, সেই তুমি মাসে একবার পুজোর জন্য ফল খাচ্ছ। কারণ ঠাকুর কেউ ফল খায় না। যদি ঠাকুর ফল খেতেন তাহলে ওই পেছনের মানিব্যাগ খালি হয়ে যেত, আর কেউ পুজো করতো না। যে আমি মানিব্যাগ থেকে আমি টাকা খরচ করব আর অন্যজন দিনের পর দিন খেয়ে যাবে, হবে না। আসলে খাবে কারা? আমরাই খাবো। তাতে কিছুটা ভিটামিন, কিছুটা প্রোটিন হয়তো আসবে। এই ভেবে কিন্তু ধর্মের আগমন। এরা করলেন কি? এই যে ধর্মটাকে বিজ্ঞানের মাধ্যমে তুলনা করলেন। জগদীশ চন্দ্র বসুর একটা প্রবন্ধ আছে, যেখানে তিনি বলবেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী উত্তর দিল, মহাদেবের জটা হইতে। মহাদেবের জটা, মহাদেব কে? হিন্দু ধর্মের আদি দেবতা। বলা ভালো, সারা পৃথিবীতে প্রাচীনতম ধর্ম যত আছে তার মধ্যে হিন্দু ধর্ম একটি। সেই হিন্দু ধর্মের আদি দেব হলেন মহাদেব। এবার ওই যে নদী তুমি কোথা হইতে আসিয়াছ? না মহাদেবের জটা হইতে। এবার তোমার মনের মধ্যে কি জাগলো? মহাদেব। ও মহাদেব মানে তো শিব, শিবের জটা তো সত্যি তো গঙ্গা ধরা আছে, গঙ্গা তো শিবের জটা থেকেই উৎপত্তি। এইবার জগদীশ চন্দ্র বসু করলেন কি? এই যে মহাদেবের জটা হইতে বলে, মহাদেব আসলে কি, গঙ্গার উৎপত্তি স্থল পরিদর্শনে বেরিয়ে পড়বেন। প্রথমে কিন্তু ধর্ম, তারপরে বিজ্ঞান। মহাদেব আসলে একটা পর্বত, একদম 3টি পর্বত পরপর দাঁড়িয়ে আছে, ত্রিশূল ধরা আছে ডান হাতে, ত্রিশূলের মতো 3টে, ত্রিশূলের যে 3টে ফলা, সেই ফলার মতো 3টে পর্বত আছে একদম ডান দিকে, মহাদেব পর্বত আর ত্রিশূল। তাহলে যে বাঙালি এই কথাটা শুনলেন মহাদেবের জটা হইতে, তার মনের মধ্যে জন্মালো যে মহাদেবের জটা হইতে, তাহলে মহাদেবকে দর্শন করতে যাব। এই যে একঘেয়ে জীবন, বছরের পর বছর, মাসের পর মাস একঘেয়ে জীবন কাটছে, এই একঘেয়ে জীবন থেকে মুক্তির স্বাদ কিন্তু দিলেন মহাদেব। প্রকৃতির কাছে যাওয়া। আমাদের পূর্বপুরুষরা কিন্তু এতটাই জ্ঞানী গুণী ছিলেন, তারা ওই প্রকৃতির সঙ্গে ধর্মকে মিলিয়েছেন এবং প্রকৃতির সঙ্গে ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মিলিয়েছেন। জগদীশ চন্দ্র বসু সেই পথের পথিক। তার প্রবন্ধের মধ্যে আমরা ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানে গিয়ে উত্তরণ ঘটবে। প্রথমে ধর্ম দেখব,
তারপর দেখো বিজ্ঞান। গাছের কথায় একদিকে জীবজগতের প্রাণ এবং উদ্ভিদের মধ্যে প্রাণের লক্ষণ বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রকাশিত হয়েছে গাছের কথায়। গাছেদের মধ্যেও যে আমাদের মানব জীবনের মতো জীবেদের মতো লক্ষণ প্রকাশিত হয়, সেটা প্রকাশিত হয়েছে। আমরা আমাদের মায়েরা আমাদেরকে যেমন জন্মের পরে কোলে করে মানুষ করেন, তার দুধ খাওয়ান, তার তিনি লালন পালন করেন, সন্তানের জন্য নিজের জীবন ত্যাগ করতে পারেন, ঠিক একই রকম ভাবে গাছেদের মধ্যেও কিন্তু, গাছেদের যারা মা তাদের মধ্যেও কিন্তু সন্তানের জন্য এই জীবন উৎসর্গ করার কাহিনী দেখতে পাই। এই কথাও আমরা এই প্রবন্ধে পাবো। আর কি পাবো না, একটা বীজ থেকে কিভাবে গাছের জন্ম হয় এবং সেই বীজ কিভাবে আমাদের মনুষ্য জগৎকে, মানব জগৎ সমাজকে বাঁচাচ্ছে, তারও ছোঁয়া আমরা এখানে পাবো। মানব জগৎ, মানব জীবনকে আমরা বাঁচাচ্ছে, তারও চিত্র এখানে পাবো। একটা বীজ ছোট্ট, কিন্তু তা থেকে যে কিভাবে বিশাল মহীরুহ সৃষ্টি হতে পারে কে জানে। একটা বট গাছের বীজ একদম অতি ছোট, কিন্তু সেই অতি ছোট বীজের মধ্যেই লুকিয়ে থাকে বিশাল আকার একটা জীবন। এবং বীজ কোথা থেকে কোথায় যায় আমরা কিন্তু কেউ জানি না। এই যে বায়ু বাতাস বয়, বাতাসের মধ্যে কিন্তু প্রতি মুহূর্তে এই বীজ ভাসতে থাকে। এক স্থান থেকে অন্য স্থানে বীজ চলে যায়, সেখানে গিয়ে লোকচক্ষুর আড়ালে সেই বীজ থেকে একটা নতুন গাছের জন্ম হয়। আর সবাই জানো গাছ আমাদের কি করে? গাছ আমাদের জীবন দান করে। গাছই মানুষের প্রথম জীবনের মাধ্যম। গাছ এসেছে আগে, তারপর মানুষ। তাহলে গাছ যদি না থাকে আমরা অক্সিজেন পাবো না বা কার্বন ডাই অক্সাইড দিতে পারবো না, মানব যে সমাজ ধ্বংস হবে। আজকে আমি এই যে বিষয়টা বোঝালাম, এটা ভালো করে বুঝে নাও। এই বিষয়ের উপরে নির্ভর করেই আমরা পরের ক্লাসে প্রবন্ধটা পাঠ করার মাধ্যমে বুঝে নেব প্রাবন্ধিক আসলে কি বলেছেন, আমি যে কথাগুলো বললাম সেগুলো মিলছে কিনা। ততক্ষণ বাংলার পাঠশালা থেকে বিদায় নিচ্ছি। আমি শশাঙ্ক স্যার। তোমরা পড়াশোনা করো, ভালো থেকো।